আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা রিভিউ করতেছি 2009-এর টয়োটা এলিয়ন। সো গাড়িটা খুবই কমন আমাদের দেশে। সো আমরা ডাইরেক্টলি ব্যাকসাইড থেকে শুরু করি। সো অ্যাজ ইউ ক্যান সি, ব্যাক সিটটা অনেক কমফোর্টেবল, ঠিক আছে। সিটটা একটু রিক্লাইন করা পিছে, বাট কোনো অ্যাডজাস্টমেন্ট করা যায় না সামনে পিছে। তারপর হচ্ছে এখানে একটা আর্মরেস্ট দেখতে পাবেন, হ্যাঁ, যেটার সাথে কাপ হোল্ডার্স আছে। অ্যান্ড এগুলো প্লাস্টিক, এখানে হালকা লেদারের মতো কিছু একটা ম্যাটেরিয়াল দিছে, এখানে ফেক উড দেওয়া। আমার হাইট হচ্ছে 6'1". আমি ক্যাবিনে বসার পরে একদম যদি আমি একটু হেলান দিয়ে বসি, তারপরে আমার কাছে অলমোস্ট এক হাতের মতো গ্যাপ থাকে, হ্যাঁ। সো এলিয়ন আর প্রিমিয়র ইন্টেরিয়র অ্যান্ড এভরিথিং কিন্তু গাড়িটা কমপ্লিটলি সেম। সো গাইজ, বুট স্পেসে যদি আসি, দিস ইজ দ্য সেম বুট স্পেস ইউ গেট ইন এ প্রিমিয়র। এই যে এখানে সাউন্ড ড্যাম্পেনিং ম্যাটেরিয়াল দেওয়া, দেন হচ্ছে সব জায়গায় যে এই পুরা ইন্টেরিয়রটা সাউন্ড ড্যাম্পেনিং ম্যাটেরিয়াল দেওয়া, হ্যাঁ। এখন গাইজ একটা জিনিস বলবো আপনাদেরকে, কখনোই যে এরকম মানে গাট্টি মোবিল তারপরে কুলেন্ট এগুলো কখনো রাখতে না, এভাবে গাড়ির ওয়েট বেড়ে যায় খালি। সো খারাপ ফুয়েল মাইলেজ, দেন আপনার সব কিছুর উপর এক্সট্রা ওয়েট, এক্সট্রা ওয়্যার অ্যান্ড টিয়ার হচ্ছে, এগুলা বাসায় রাখবেন, এগুলো কেউ গাড়িতে রাখবেন না। দ্য নেক্সট থিং ইজ, খুবই কনসার্নিং একটা জিনিস, সেটা হচ্ছে এই গাড়িটার যেই এক্সট্রা টায়ারটা, এই স্পেয়ার টায়ারটা কখনো মেনটেন করা হয় না, কখনো কিছু প্রোটেকশন কিচ্ছু করা হয় না। অ্যান্ড ইউ গাইস ক্যান সি যে এইটার পুরা সাইড ওয়ালটা ড্রাই রট হয়ে ফেটে গেছে। এটা যদি কেউ বলে রিপেয়ার করা যায়, গাইজ সে আপনাকে ডিরেক্টলি মারতে চাচ্ছে আর কিচ্ছু না, হ্যাঁ। এই টায়ারটা বেসিক্যালি ডান, এর লাইফ আর বাকি নাই। এই গাড়ির ওনারের জন্য আমার রেকমেন্ডেশন হচ্ছে একদম ব্র্যান্ড নিউ একটা স্পেয়ার টায়ার কিনতে, হ্যাঁ। রিমস হচ্ছে আপনার 14 ইঞ্চ রিম আসে, আর এসপি টুরিং আর হচ্ছে ডানলপ টায়ার্স লাগানো। বাট আমি রেকমেন্ড করবো, যেহেতু এলিয়ন বা প্রিমিও অনেক কমফোর্টেবল একটা রাইড দেয়, সো আমি বলবো যে ইদার ব্রিজস্টোন বা ইয়োকোহামা টায়ার্স লাগাইতে, মানে তাইলে আপনার রোড নয়েজও কম হবে, কমফোর্টও বেশি হবে, অ্যান্ড ব্রেকিং ডিস্টেন্সও অনেক বেটার হবে। সো গাইজ, গাড়িটা আন্ডার 40,000 কিলোমিটার চলছে, যদিও 2009-এর। বেসিক্যালি এভরিথিং ইজ নিউ, কিচ্ছু পুরান হয় নাই, এভরিথিং ইজ কমপ্লিটলি নিউ। আমি যেটা বলবো যে এরকম একটা গাড়ির ক্ষেত্রে যেটা করা উচিত, সেটা হচ্ছে গাড়ির একটা ফুল ডিটেইল যদি করা হয়, তাহলে দেখবেন যে গাড়িটা পুরো ব্র্যান্ড নিউ হয়ে যাচ্ছে। অবভিয়াসলি পেইন্টের অবস্থা খুব একটা ভালো না, দেন এই জায়গাগুলো পুরো ফেড হয়ে গেছে, স্ক্র্যাচড আপ। তারপর যদি ইন্টেরিয়রের কথা বলি, মানে এটা যদি একটা ডিটেইল করা হয়, দিস হোল কার উইল বি কমপ্লিটলি নিউ। এখানে অনেক ময়লা জমে আছে, বালু লেগে আছে, দেন হচ্ছে আপনার এই টাচ স্ক্রিনটা পুরোটা ফেটে গেছে। সো যেটা করা উচিত, কিছু ছোটোখাটো মডিফিকেশন করলে গাড়িটা উঠবে অ্যাকচুয়ালি রাইট নাও ইট উড বি ওয়ার্থ অ্যারাউন্ড 30 লাখ টাকা, মানে ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র হিসেবে। বাট সেলিং প্রাইসের কথা বলতেছে না, সেল করতে গেলে এই গাড়ি 15 লাখ টাকার বেশি মনে হয় খুব একটা সেল করা যাবে না। So guys, you can see it's at only 44,000 kilometer. So guys, এইটা বেসিক্যালি একটা নিউ গাড়ি, হ্যাঁ, অ্যারাউন্ড মানে বিলো 50,000 কিলোমিটার বেসিক্যালি নিউ। সো ওনার যদি ধরেন ফর এক্সাম্পল এরকম গাড়ি যদি কেউ সেলে পান, রাইট, অ্যান্ড যদি দেখেন যে মানে গাড়িটা যদি লেটস সে একদম খুবই নেগলেক্ট করা হয়েছে, কোনো মেনটেনেন্সই করা হয় নাই, তখনও কিন্তু ইউ আর গেটিং এ ভেরি গুড ডিল, কাজ আপনি বেসিক্যালি ব্র্যান্ড নিউ ইঞ্জিন অ্যান্ড ব্র্যান্ড নিউ এভরিথিং পাচ্ছেন। জাস্ট ছোটোখাটো টাচ আপস অ্যান্ড কিছু কাজ করে নিলেই গাড়ি উড বি ব্র্যান্ড নিউ। সো গাইজ, একটা জিনিস হচ্ছে বাংলাদেশে দেখবেন যে টয়োটা এলিয়ন কিন্তু প্রিমিয়র থেকে মোটামুটি অলওয়েজ কমে সেল করা যায়, হ্যাঁ, মানে অলওয়েজ কমে পাওয়া যায়, যেমন 5 থেকে 6 লাখ টাকা অলওয়েজ কমে। এখন মানুষের একটা ইমপ্রেশন হচ্ছে টয়োটা প্রিমিয়র হচ্ছে মোর প্রিমিয়াম আর এলিয়ন হচ্ছে অল ইন ওয়ান একটা গাড়ি। বাট দ্য ফ্যাক্ট ইজ এলিয়ন আর প্রিমিয়র সেম চ্যাসিসের উপর বানানো, সেম গাড়ি, সব কিছু সেম,
ইভেন অনেক কিছু ইন্টারনালি অনেক কিছু আপনার মানে একই জিনিস এই গাড়িতে ওই গাড়িতে পাবেন। কিছু জিনিস অবভিয়াসলি মডেলের নাম যেহেতু ডিফারেন্ট সো একটু চেঞ্জ রাখছে, বাট তাছাড়া এভরিথিং ইজ সেম। আপনি যদি একটা প্রিমিয়ার বদলে ধরেন আপনি চাচ্ছেন একটা প্রিমিয়ার মতো সেডান কিনতে যেটা উইন্ড নয়েজ কম সব কিছু মানে এরকম বেটার, সো আপনি প্রিমিয়ার বদলে যদি আপনি একটা এলিয়ন পান একটা ভেরি গুড ডিল। আমি বলবো যে ভাই আপনি গাড়ি কিনে আপনার নেক্সট 30 বছর চিন্তা করা লাগতেছে না, ঠিক আছে। লাইক ড্যাশবোর্ডে কোনো লাইট অন নাই, কোনো কিচ্ছু মানে মেজর কোনো কিছু অন নাই। বেসিক্যালি দেখে বোঝা যায় যে ইউনো হোয়াট দিস কার ইজ ব্র্যান্ড নিউ। হ্যাঁ অবভিয়াসলি গাড়ি ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র খুবই মানে কিছুটা বাজে অবস্থা, অ্যান্ড দেখাইলাম যে পিছনের যেই স্পেয়ার টায়ারটা সেটারও বাজে অবস্থা। এই কয়টা জিনিস যদি আপনারা চেঞ্জ করে নেন মানে ফর মি, আমি যদি এরকম একটা গাড়ি নিই অবভিয়াসলি আমি এই গাড়িটা টার্গেট করবো অ্যারাউন্ড 15 লাখ টাকার মধ্যে কেনার। দেন হচ্ছে আমি গাড়ির চাকাগুলো চেঞ্জ করবো বিকজ এসপি টুরিং আর ডানলপ টায়ার্স আর বেসিক্যালি শিট। সো আমি হচ্ছে ইদার ব্রিজস্টোন বা ইয়োকোহামা টায়ার্স লাগাবো, তারপর হচ্ছে গাড়িটা একটা ফুল ডিটেল মারবো, দ্যাটস ইট, ফুল গাড়ি নিউ। আর হচ্ছে ইঞ্জিন অয়েল বাকি যে অয়েলগুলো লুব্রিকেন্টস আছে সেগুলো আমরা চেঞ্জ করে নেবো। হ্যাঁ সো গাইস, সো উইল টেস্ট দ্য ABS রাইট নাও। ইয়াপ, দ্য ABS ওয়ার্কস। সো যেটা হইলো যে গাড়িটা অ্যাকচুয়ালি অনেকখানি ডিস্টেন্স লাগছে থামাইতে, মানে আমার কাছে লাগতেছে, দ্যাটস বিকজ অফ দ্য টায়ার্স ম্যান। আমি যেটা বললাম আচ্ছা আরেকটা টেস্ট করি। সো উই আর অ্যাট 50 অ্যান্ড ব্রেক, ওয়ে টু মাচ লং ম্যান, ওয়ে টু মাচ লং। দ্যাটস ওয়াই আমি বলতেছি চাইনিজ টায়ার্স নেভার বাই দ্যাম, নেভার। ভাইয়া কি ফিল করছেন কিনা চাকাগুলো লক খেয়ে দেন হচ্ছে পালসেট করছে যে মানে লক ছেড়ে ধরছে। সো দ্যাটস বিকজ যে ABSটা অ্যাকচুয়ালি ফাংশন করতেছে। বাট আমি বলবো যে ভাই এই জন্য লাইক গুড টায়ার্স আর এ মাস্ট। অ্যান্ড অনেক সময় লাগছে, মানে 50 কিলোমিটার যদি থামতে এত টাইম লাগে, আই ডোন্ট নো হোয়াট টু সে ম্যান। লাইক আমরা যদি এখানে ব্রেক করা লাগতো, স্টিল অনেক টাইম লাগছে। মানে আই ট্রাই টু নট টু অ্যাকচুয়েট দ্য ABS, তারপরও এতখানি টাইম লাগছে। লাইক ABS হচ্ছে ফর এক্সাম্পল মানে একটা সুইট স্পট আছে, একটা হচ্ছে আপনি কম ব্রেক করতেছেন, আর একটা হচ্ছে আপনি ব্রেক করে একদম চাকা লক খেয়ে দেন আপনি অনেক দূর গড়ায় যেতেছেন, অ্যান্ড দেন দেয়ার ইজ ABS যেটা হচ্ছে আপনার একটা মিডিয়াম পয়েন্টে রাখে। বাট আপনি যদি ABS এর ঠিক আগের পয়েন্টটায় ব্রেক করতে পারেন যে আপনার চাকা লক খাচ্ছে না, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ওই পারফেকশনে যাইতে পারতেছেন উইদাউট দ্য ABS এনগেজিং, সেটা হচ্ছে আপনার দি শর্টেস্ট ব্রেকিং ডিস্টেন্স হবে। হ্যাঁ সো সেটা করার পরও আমার কাছে লাগতেছে ইটস ওয়ে টু মাচ। মানে এই গাড়ি আই উড নট স্পিড অ্যাট অল ম্যান, বিকজ টায়ার্সের জন্য ব্রেকস ধরতে পারতেছে বা টায়ারের ফ্রিকশন নাই। 50 কিলোমিটার যদি এতখানি ডিস্টেন্স লাগে, আমার মনে হয় একটা বাইক আমার থেকে আগে থামতে পারবে অ্যাট দ্যাট পয়েন্ট। বাট না, আমি ব্রেকিং দেখে একটু ভয় আছি, মানে অনেক বাজে ব্রেকিং। কাজ মনে করেন আমি এরকম যাচ্ছি, আমার হঠাৎ করে এখানে থামা লাগবে, দেখছি চাকা লক খেয়ে যাচ্ছে। লাইক রাস্তায় কিন্তু বালু খুব একটা নাই, বাট স্টিল লক খাচ্ছে, ইটস কনসার্নিং। আচ্ছা গাইস, সো যেটা বলি যে এই যে স্টিয়ারিং কভারটা ইউজ না করতে, দেন দেখবেন যে এখানে পুরো সাদা ময়লা অ্যান্ড ফাঙ্গাস হয়ে যায়, দেন পুরো লেদারটা ছিঁড়ে উঠে যায়। হ্যাঁ আচ্ছা, আমি একটা জিনিস নোটিস করতেছি, আপনারটা ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং আসে রাইট, বিকজ গাড়িটা অনেক ফ্লেক্সিবল। অ্যান্ড আমি যে প্রিমিয়ারটা রিভিউ করছি আমার ওইটার স্টিয়ারিং এত হেভি লাগছে, আমি ঠিক জানি না যে ওইটা কি হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং নাকি EPS। যদি EPS থাকে তাহলে ওই EPS এর সিরিয়াস সমস্যা আছে, কাজ দিস ইজ ভেরি নিম্বল লাইক। বাট ওইটার স্টিয়ারিং ঘোরাইতে অনেক এনার্জি লাগতেছিল। আরো 2 সেকেন্ডের মতো লাগতো। যাক, আই এম নট রিস্কিং ইট রাইট নাও, কাজ গাড়ি মানে টায়ার্স একটু ইস্যু আছে। সো এই গাড়িটা যখন 2013-এ কেনা হয়েছে, গাড়িটা ছিল 2009-এর মডেল, অ্যান্ড গাড়িটা পড়ছে হচ্ছে 25 লাখ, তাই না? সো আমি যেটা বলতেছি যে যদি এরকম ডিল পাওয়া যায়, অবভিয়াসলি এখন 25 লাখসে নিউ গাড়ি, তখন ভাইয়ারা কিনছিল অলমোস্ট নিউ ছিল। সো দ্য থিং ইজ এখন এরকম গাড়ি পাওয়াটা একটু ডিফিকাল্ট, এলিয়ন বা প্রিমিয়াম এত কমে পাওয়া। বাট দ্য থিং ইজ সেকেন্ড হ্যান্ড, মানে লেটস সে এই গাড়িটা যদি কেউ সেল করে রাইট,
এই গাড়িটা সেল করলে এই গাড়িটা আপনি ইজিলি একটু জিনিসপাতি রিপেয়ার করে দেন আপনি কি বলে গাড়িটা আরও ভালো দামে সেল করতে পারবেন, ঠিক আছে? যে নিবে তারও অনেক মানে লাভ হচ্ছে এক কথায় বলতে গেলে। সো এরকম যদি হয় মানে টয়োটা এলিয়ন বা প্রিমিও, তখন আমি বলবো যে ইনো হোয়াট, গো ফর ইট। বাট এখন যে অবস্থা গাড়ি ইন্ডাস্ট্রির, এখানে ইনফোটেইনমেন্ট সিস্টেম নাই, হিটেড সিটস নাই, তারপর হচ্ছে মানে খুবই বেসিক একটা গাড়ি লাগে। হ্যাঁ, ফর এক্সাম্পল যদি এটা ফিল্ডার WXBও হয়, তখন দেখবেন যে আপনার ক্লথ অ্যান্ড লেদার সিট সহ আসতেছে, যেটা মানে খুবই প্রিমিয়াম একটা ফিল দেয়। সিটে বসলে বোঝা যায় যে হাউ প্রিমিয়াম দ্যাট ইজ। বাট অ্যান্ড ওগুলো হাইব্রিডও আসে আপনার ফিল্ডার, রাইট? বাট প্রিমিয়াম এলিয়ন তো হাইব্রিড আসতেছে না, সো আপনি ফুয়েল মাইলেজের অ্যাডভান্টেজও পাচ্ছেন না। সো এই গাড়ি কারেন্টলি যদি কেউ মানে যেটা বলছিলাম আমার প্রিমিয়াম ভিডিওটাতে, যদি কেউ প্রিমিয়াম এখন অ্যারাউন্ড 30 লাখের মধ্যে পায়, দ্যাটস এ গুড ডিল। বাট স্টিল আমি প্রিমিয়াম নিতাম না, বিকজ 30-35 গেলে আই উড গো ফর এ হন্ডা সিভিক, বিকজ গাড়িটার অনেক পাওয়ার, চালায় মজা আছে, দেয়ার ইজ এ ফিল টু ইট। বাট এই গাড়ি ইউনো ওয়েন আই প্রেস দ্য অ্যাক্সেলারেটর, কোনো ফিল নাই, জাস্ট গাড়িটা সামনে যেতেছে, আর মানে কোনো ধাক্কা নাই, কোনো টর্ক নাই। বাট হ্যাঁ, কেউ যদি চায় যে একটা রিলায়েবল গাড়ি, অনেক কমফোর্টেবল, উইন্ড নয়েজ কম, লং জার্নি করা যায়, দেন গো ফর এন এলিয়ন অর প্রিমিয়াম। বাট তাছাড়া আমার সাজেশন উড বি, মার্কেটে অনেক ভালো ভালো গাড়ি আছে অ্যাট দিস প্রাইসেস। অ্যান্ড ফুয়েল মাইলেজের কথা বা যদি হর্স পাওয়ারের কথা বলেন, জিনিসটা হচ্ছে সেম 1NZ FE ইউজ করতেছে এই এলিয়ন, ওই প্রিমিও, সামনের করলা, সরি ওই করলা না, ওটা অনেক আগের করলা, যাই হোক। বাট ইউ গেট দ্য পয়েন্ট। হ্যাঁ, সেম ইঞ্জিন, সেম সব কিছু, সো মানে পুরো ইন্টারচেঞ্জেবল গাড়ি। তা আমার কথা হচ্ছে এখনকার প্রিমিয়ামগুলো কেন 40 লাখ হবে, রাইট? অনেক সময় লাগে ব্রেকিংয়ে, যেটা বলতেছিলাম। বিতে দিই, দেন হচ্ছে ইঞ্জিন ব্রেকিংটা কি বাড়ায়। হ্যাঁ, শুধু কি চাকার ইস্যু নাকি ব্রেক প্যাড, ব্রেক শো এগুলোর ইস্যু থাকতে পারে? চাকা। আচ্ছা, I just found the hack. মজা পাওয়ার, yep, I just found the hack. আচ্ছা guys, so I just found the hack how to have fun on Toyota Premio or Allion. সো নর্মালি যেটা হয়, আমরা ডিতে থাকি, বা ডি থেকে যদি আমরা এসে দিই, তখন হচ্ছে আরপিএমটা কিছুটা উপরে রাখে, রাইট? অ্যারাউন্ড 3,000 to 4,000 RPM। যখন আমরা লেটস সে 40-50 যে যদি অ্যাক্সেলারেটর ছেড়ে দিই, বাট যদি ওই টর্ক ফিগারটা পাওয়ার লাগে যে অ্যাকচুয়ালি ওনার ধাক্কাটা, ইউ হ্যাভ টু ডু ইজ পুট ইট ইন বি। সো see, RPM is way above 4,000. আচ্ছা, এখানে একটা ফাঁকা রাস্তা আছে, সো দেখায় হাউ টু হ্যাভ ফান। সো যেটা করবেন সেটা হচ্ছে স্পিড বাড়াবেন, লেটস গো টু 40 and then full accelerator. বাট স্পোর্টস মোডে দিলে কিন্তু সেই জিনিসটা হয় না, ঠিক আছে? আচ্ছা, সো গাড়িটা হচ্ছে নিজে থেকে হালকা বামে চলে যেতে যাচ্ছে। সো আপনি হচ্ছে ভাই একটু অ্যালাইনমেন্টটা করে নিন মাল্টিব্র্যান্ড থেকে, অ্যারাউন্ড 1800 টাকার মতো পড়বে। আর আমি বলবো যে বাটারফ্লাই এখন ক্লিন করার কোনো প্রয়োজন নাই, কাজ গাড়ি চালায় যেটা বুঝতেছি গাড়ি পিটি নর্মাল। আচ্ছা, এখন আমি বলবেন যে টান দিলাম কেন, কাজ এই গাড়িটা অনেক স্লো হয়ে গেছে, সো আমি লেন চেঞ্জ করছি, আমার পিছিয়ে গাড়ি জোরে আসতে হবে, সেই জন্য আমি একটু টান দিয়ে সামনে আগে গেছি। হ্যাঁ, আর তাছাড়া এরকম স্পিডে ক্রুজিং করি। এলিয়নে হচ্ছে যেটা বুঝতেছি যে প্রিমিয়ার থেকে কিছু ফিচার্স কম আছে, যে হয়তো ক্রুজ কন্ট্রোল নাই, তারপর হচ্ছে আপনার ওই মিডিয়ার ভলিউম বাটনসগুলো আমি দেখতেছি না এখনও। সো কিছু জিনিস কম, বাট আমার কাছে লাগে যে গাড়ি দুইটাই সেম চ্যাসি, সেম এভরিথিং। এত টাকা দিয়ে আর একটা প্রিমিয়াম কেনার কোনো মানে নেই।
আচ্ছা, সো ধরেন আপনার এখন বাটারফ্লাই কিনকন লাগতেছে না, বাট আপনি চাচ্ছেন যে নেক্সট আপনি করতে যাচ্ছেন। সো আপনি যেটা করবেন যে আলাদা করে গ্যারেজে না যেয়ে একটা কাজের জন্য আপনি যখন নেক্সট আপনার ইঞ্জিন অয়েল মেনটেন্যান্স হবে তখন আপনি যাবেন, তখন আপনি যে ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করেন অ্যাট দ্য সেম টাইম ওইটাও করাই ফেলতেছেন। সো আপনার বাসা থেকে 2 বার বের হওয়া লাগতেছে না, ঠিক আছে? সো এভাবে হচ্ছে একটু ক্যালকুলেট করে করলে দেন আপনার টাইম টাকা সবই বাঁচতেছে। আবার কিছু কিছু জিনিস যেমন যেটা সব জায়গায় এক, যেমন সব জায়গায় এক বলতে হচ্ছে যে কাজ একই, বাট হচ্ছে যেমন ইঞ্জিন অয়েল চেঞ্জ বলি, বা আমার এক্সাক্ট মাথায় নাই কোনগুলা, পরে হয়তো মনে পড়বে। আচ্ছা, তো দেখা যাবে যে মাল্টি ব্র্যান্ডে সেটা নিলে হয়তো 1500-2000 করে নিয়ে নিচ্ছে, যেটা এখানকার কোনো গ্যারেজে করাইলে হয়তো 400 টাকা 300 টাকা এরকম করে নেবে। সেরকম কোনো কাজ ভাই আমি বলতে যে গাড়ির পিছে বাংলাদেশের মানুষের একটা ভুল ধারণা হচ্ছে গাড়ির পিছে মনে হয় ছোটোখাটো অনেক টুকটাক কাজ করা লাগে, বাট দ্য থিং ইজ কোনো কাজই করা লাগে না গাড়িতে। আপনি গাড়িতে উঠবেন, তেল ভরবেন আর চালাবেন, আর 4000 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। আর 4000 কিলোমিটার যদি বছরে না চালানো হয় তাহলে 1 বছর, যেটা আগে আছে ইদার 1 বছরে একবার নাইলে 4000 কিলোমিটার একবার আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন। দ্যাটস ইট, ডান। আপনার আর ইয়েতে যাওয়া লাগবে না। আর হচ্ছে আপনার এই ট্রান্সমিশন ফ্লুইড যেটা সেটা চেঞ্জ করা লাগে, বাট সেটা হচ্ছে আপনার মানে ট্রান্সমিশন ফ্লুইড, ব্রেক ফ্লুইড, তারপর হচ্ছে কুলেন্ট চেঞ্জ, এই 3টা কাজ আমি বলে একসাথে করে নিতে অ্যারাউন্ড 40,000 কিলোমিটারের মধ্যে একবার। সো তার মানে 40,000 ফ্লুইড চেঞ্জ করা লাগে। ইয়াস, ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ করা লাগে। অ্যান্ড এইটা চেঞ্জ না করলে আপনার অনেক সাফার করতে হয় পরে। সো দেখা যায় একটা ট্রান্সমিশন যেখানে পুরো গাড়ির লাইফ টাইম মানে 3টা ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, স্টিল ট্রান্সমিশনের কিছু হওয়ার কথা না যদি আপনি মেনটেন্স করেন। সেখানে এটা ইগনোর করার জন্য দেখবেন আপনার ইঞ্জিন শেষ হওয়ার আগে আপনার ট্রান্সমিশন নষ্ট হয়ে গেছে। সো গাইজ, দ্যাট উইল বি অল ফর টুডে অ্যান্ড উই উইল সি ইউ অন দ্য নেক্সট ওয়ান।